নমস্কার বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনের মতো রয়েছি আমি ঋষিকেশ। তবে আজকের ভিডিওতে ট্রান্সফার নিউজ কম, অন্যান্য খবর অনেক বেশি থাকবে। তো চলুন বেশি দেরি করব না, বেশি আপনাদের কারো মন্তব্যে হেজাবো না। সোজা চলে আসি, পয়েন্ট টু পয়েন্ট বলতে হবে। অনেকে অনেক ধরনের পরামর্শ দেন, সমালোচনা করেন। পরামর্শ সবসময় গ্রহণযোগ্য, নিঃসন্দেহে গ্রহণ করার চেষ্টা করি। যার যতটা পরামর্শ আমি মনে করি যে এটা গ্রহণ করা যেতে পারে। আবার অনেকেই খুব আ কটূক্তি করছেন বাজেভাবে। সেটা সবসময় কিন্তু নেওয়া যায় না। ধৈর্যের বাঁধ ভাঙে। কোনদিন আমার ভেঙে গেলে মুশকিল হবে তাদের জন্য। যাই হোক, লেটস স্টার্ট। তো আজকে যে ভিডিওটা শুরু করছি যেটা দিয়ে যে ট্রান্সফার নিয়ে তো অনেক কথা হয়েছে। এআইএফএফ আমরা জানি যে এই মুহূর্তে যে এআইএফএফ কার্যকারী কমিটি বা গভর্নিং বডি রয়েছে, তারা সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো সিদ্ধান্ত নেবে না। কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার মারফত একটি খবর পাওয়া যাচ্ছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আগামী বছর থেকে সুপার কাপ, এই সুপার কাপের সূচি বদল হবে এবং ডুরান্ড কাপের সূচি বদল হবে। দেখুন, অনেকেই কিন্তু বলছেন যে বোরা হেরেরাকে কেন ছাড়া হলো। আমি আপনাদেরকে জানাই আজকে কারণটা, যে বোরা হেরেরাকে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়েনি, বোরা নিজেই ছেড়ে যেতে চেয়েছিল। কারণটা হচ্ছে কার্লোস কুয়াদ্রাতের সাথে তার সম্পর্কের অবনতি, কোচের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। সেই কারণেই কিন্তু বোরা হেরেরা তিনি ইস্টবেঙ্গল ছেড়ে চলে যান। এখন অনেকে বলছেন বোরাকে কি ফেরত আনা যায়। আমি বলবো যে বোরা কিন্তু ইস্টবেঙ্গলে আর ফিরছেন বলে কোনো খবর নেই। ইস্টবেঙ্গলও তাকে নিতে কোনো ইন্টারেস্ট শো করেনি। তবে এটা ঠিক যে বোরা হেরেরার মতন প্লেয়ারকে ইস্টবেঙ্গলের যদি কার্লোসের সাথে কোথাও কোনো সমস্যাও থাকতো কুয়াদ্রাতের সাথে, তাহলে সেটা মিটিয়ে নেওয়া উচিত ছিল। কারণ তার মতন এমন একজন প্লেয়ারকে ছেড়ে দেওয়াটা বোকামো বা ভুল হয়েছে। বোরা কিন্তু পরপর দুবার সুপার কাপ চ্যাম্পিয়ন হলো এবং বোরার এবছরের পারফরমেন্সও অসাধারণ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও আপনারা নিশ্চয়ই প্রত্যেকে মনে রেখেছেন যে কেমন খেলেছিল সে। তো এই বোরা হেরেরা কিন্তু ইস্টবেঙ্গলে আসছে বা আসার কোনো চান্স এই মুহূর্তে নেই। ইস্টবেঙ্গলও তাকে নিতে চায় বলে কিছু শুনতে পাইনি। তবে বোরার জন্য কিন্তু এফসি গোয়া বড়সড় অফার রেখেছে তার জন্য। তো আই থিঙ্ক বোরা হেরেরা তিনি এফসি গোয়াতেই থেকে যাচ্ছেন। যেমনভাবে মানালো মার্কোয়েস, তিনিও কিন্তু ইন্ডিয়ান কোচ আর থাকবেন না বলে শোনা যাচ্ছে এবং মানালো তিনি এফসি গোয়াতেই কোচিং করাবেন। যেহেতু এএফসি খেলবে, এফসি গোয়া মানালোকে রেখে দিতে চায়। গতকালই আমি খবরটা দিয়েছিলাম। আজকে আরেকটু কনফার্মেশন পাওয়া গিয়েছে। পাশাপাশি ইন্ডিয়ার আন্ডার 23 কোচ হতে পারেন, বলা যেতে পারে খালিদ জামিল। গতকালও বলেছিলাম যে খালিদকে কিন্তু ইন্ডিয়ান টিমের কোচ করা উচিত। দেখুন তেমনটা ফুলে গেলাম, জানি না এআইএফএফ এর লোকজন আমার ভিডিও দেখে কিনা। জোকস অ্যাপার্ট, বাট খালিদ জামিল আন্ডার 23 টিমের কোচ হচ্ছেন বলে শোনা যাচ্ছে। লেটস সি কি হয়। খালিদ জামিল তিনি কি এই অফারটা নেবেন নাকি তিনি জামশেদপুরেই থাকবেন। খালেদ কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কাজ করতে চান, ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করতে চান, কিন্তু এটা ঠিক আন্ডার 23 টিমটার অ্যাজ সাচ কোনো ভবিষ্যৎ নেই। কখনো কোচিং করাতে হতে পারে, কখনো আবার তাকে ছেড়ে দেওয়া হয়। তো এই সমস্ত কিছু নিয়ে একটা টালমাটাল অবস্থায় থাকে। তো সেটা থাকবেন নাকি তিনি জামশেদপুরের মতন একটা আহ, সুন্দর টিমের একটা গুড ম্যানেজার যেখানে রয়েছে, গুড ম্যানেজমেন্ট যেখানে রয়েছে, সেখানকারই ম্যানেজার থাকবেন এই খালিদ জামিল। পরের মরশুম থেকে এই ডুরান্ড কাপটাই কিন্তু শুরু হবে একদম মরশুমের শেষের দিকে। সুপার কাপটা বরং অনেক আগে শুরু হবে, অর্থাৎ মরশুম শুরু হবে সুপার কাপ দিয়ে। কেন এমনটা সিদ্ধান্ত বা কেন এমনটা ভাবনা চিন্তা করছে এআইএফএফ? কারণ দেখুন, এই যে সুপার কাপ, এই সুপার কাপে কিন্তু যারা চ্যাম্পিয়ন হয় তারা এএফসি তে খেলার একটা যোগ্যতা পায়, একটা স্লট থাকে তাদের জন্য। কিন্তু দেখা যাচ্ছে অনেক টিমই এই সুপার কাপকে খুব একটা গুরুত্ব দেয় না। আইএসএল শেষ হয়ে যাওয়ার পরে যেহেতু এই টুর্নামেন্ট হয় এবং একদম বছরের শেষের দিকে বা মরশুমের শেষে হয় এই টুর্নামেন্ট, তাই অনেকে এক্সপেরিমেন্ট করতে যায়। তাদের কোনো মতে একটা টিম তৈরি করে পাঠিয়ে দেয় বা জুনিয়র লেভেলের টিম পাঠায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবারই যেমন মোহনবাগান, তারা একেবারে জুনিয়র টিমই পাঠিয়েছিল। একমাত্র একজন বিদেশিকে রেখে তারা কিন্তু জুনিয়র টিম পাঠিয়েছিল। তবে শুধুমাত্র মোহনবাগানই করেছে এমনটা না। অনেক টিমই দেখা গেছে যে তাদের বিদেশি স্লট অনেকটা কমিয়ে নিয়ে এসছে, ভারতীয় ফুটবলার নিয়েছে। অর্থাৎ তারা খুব একটা গুরুত্ব দিতে চায়নি এই সুপার কাপকে। কলকাতায় আরেক ক্লাব মোহামেডান, তারাও কিন্তু সুপার কাপকে খুব একটা গুরুত্ব দিতে পারেনি। ইনফ্যাক্ট দিতে চায়নি না, দিতে পারেনি। কারণ তাদের অবস্থা সঙ্গীন অবস্থা এই মুহূর্তে। আর্থিকভাবে খুবই খারাপ অবস্থায় রয়েছে এই মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো মোহনবাগান, মোহামেডানের মতন আরো বেশ কয়েকটি ক্লাবও কিন্তু এই সুপার কাপকে খুব একটা গুরুত্ব দেয়নি।
দেখা গেছে যে দর্শকরা মাঠে আসেননি, যেটা প্রত্যাশা করা হয়েছিল সেই তুলনায় মাঠে আসেননি। প্লাস হচ্ছে এই সুপার কাপ কোথায় দেখানো হবে, অর্থাৎ ব্রডকাস্টিং নিয়েও একটা সমস্যা পড়তে হচ্ছে ফেডারেশনকে। সেই কারণেই তারা মনে করছে, এবং অপরদিকে কিন্তু ডুরান্ড কাপে দেখা যায় প্রচুর মানুষ মাঠে আসেন। একটা মরশুম শুরু হলে যে ভাইব থাকে, সেই ভাইবটা দেখা যায় যেটা সুপার কাপে মিসিং ছিল। সেই কারণেই যেখানে জিতলে পরে এএফসি তে খেলার একটা যোগ্যতা পাওয়া যায়, সেই টুর্নামেন্টকে এত হালকাভাবে কেন নেওয়া হচ্ছে সেটা নিয়ে চিন্তিত এআইএফএফ। সে কারণেই তারা মনে করছে আগামী মরশুম থেকে এই সুপার কাপকে দিয়েই শুরু হবে মরশুম। তাতে করে সমস্ত টিম বাধ্য হবে এই সুপার কাপকে গুরুত্ব দিতে। সে কারণেই কিন্তু তাদের এই ভাবনা চিন্তা। তবে পুরোটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে। এটাই যে একেবারে আ হবেই, মানে এটাই হচ্ছে এটা বলা যায় না, হতে পারে। এখন আমি জানি না যে বর্তমান যে গভর্নিং বডি রয়েছে কল্যাণ চৌবের নেতৃত্বে তারা আদৌ কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা। কারণ তাদের সেই ক্ষমতা কিন্তু নেই এখন আর। নতুন কোনো কমিটি এলে তারা হয়তো পরবর্তীতে এই নিয়ে চিন্তাভাবনা করতে পারে নির্বাচনের পরে। তো সেই কারণে বলা যেতে পারে এই বিষয়গুলো ভাবনা চিন্তা জায়গাতেই রয়েছে। আরেকটা বিষয় ভাবছে যে ফেডারেশন কাপকে যদি ফিরিয়ে নিয়ে আসা যায়, যেটা ২০১৭ সালে আই থিংক ২০১৭ সালে লাস্ট হয়েছিল ফেড কাপ, যেটার থেকে ফেড কাপকেই ট্রান্সফার করে বা চেঞ্জ করে নিয়ে আসা হয়েছিল সুপার কাপ। তো সেই কারণে কিন্তু আবারও যাতে ভারতীয় ফুটবলের একটু জৌলুস ফেরে, আরো বেশি প্লেয়ার সুযোগ পায় খেলার, আরো বেশি টুর্নামেন্টের মধ্যে রাখা যায় ফুটবলারদের, সে কারণেই কিন্তু ফেড কাপ ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তবে এগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে, কারণ এই ফেডারেশন কাপ ফিরলে কিভাবে হবে সে সমস্ত নিয়ে কিন্তু কোথাও কোনো আলোচনা এখনো পর্যন্ত হয়নি। তো ফলে যেতে পারে যে ভারতীয় ফুটবল এরেনায় আবার হয়তো ফেডারেশন কাপ ফিরছে এবং ডুরান্ড কাপ, সুপার কাপের সময়ে অদল-বদল করা হবে। এবার যদি আসা যায় যে আ আপনাদেরকে আরেকটা বিষয় জানাবো যে, আপনারা অনেকেই জানতে চাইছিলেন মোহনবাগানের বিষয়। মোহনবাগানকে যে আ ট্রান্সফার ব্যান করা হয়েছে ফিফার পক্ষ থেকে, মোহনবাগান তারা কিন্তু জানিয়েছে যে তারা ১ সপ্তাহের মধ্যে এই বিষয়টাকে সর্ট আউট করে নেবে। আমিও মনে করি করে নিতে পারবে। তবে যারা এখনো পর্যন্ত এই বিষয়টা ভালো করে জানতে পারেননি, তারা আমার আরেকটি ভিডিও রয়েছে। তো they can watch this video. তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। সেখানে আমি চেষ্টা করেছি আমার মতন করে বিষয়টাকে বোঝানোর আপনাদেরকে, সেটা দেখে নিতে পারেন। ট্রান্সফার মার্কেটের খবর দেব না বললেও কিন্তু হয় না, দিতেই হয়। আ মোহনবাগানের 2nd গোলকিপার ধীরজ সিং, মনে করা হচ্ছে ধীরজ সিংকে কিন্তু মোহনবাগান রাখবে না। ধীরজকেও নতুন কয়েকটি আইএসএল, কেরালা ব্লাস্টার্স সহ কয়েকটা টিম নাকি অফারও করছে বলে শোনা যাচ্ছে। কারণ মোহনবাগান আ ধীরাজ সিংকে আমরা দেখলাম কিন্তু এই জাস্ট খেলতে, সুপার কাপে ২ টো ম্যাচ খেলেছে। ভালো পারফরম্যান্স নয় একদমই। আ বিশেষ করে সেমিফাইনালে তো খুবই খারাপ খেলেছে সে। তার ভুলেই মূলত হারতে হয়েছে। কিন্তু এভাবে ধীরাজকে যদি জাজমেন্ট করা হয় তাহলে কিন্তু অন্যায় করা হবে, এটা আমার মনে হয়। কারণ ধীরাজ সিং তিনি যথেষ্ট ভালো গোলকিপার, বয়স কম। তাকে আরেকটু ম্যাচ খেলানোর দরকার ছিল। গেম টাইম তার আরো বেশি সে পাওয়ার যোগ্য। কিন্তু সে বিশালকায়িত ১ নম্বর গোলকিপার হওয়াতে ধীরাজ কিন্তু একেবারে গোলের নিচে দাঁড়ানোর সুযোগই পায়নি। সেক্ষেত্রে একেবারে সুপার কাপে গিয়ে খেলেই সে দারুণ কিছু করে ফেলবে, এই এক্সপেকটেশনটাও বোধহয় খুব একটা ভালো নয় বা অনেক বেশি এক্সপেকটেশন। নোয়া সাদুইকে নিয়ে অনেকে অনেক কথা জানতে চাইছেন, অনেক কিছুই বলছেন। নোয়া সাদুইকে কিন্তু ইস্টবেঙ্গল অফার করেছে। বাট নোয়া সাদুই এখনো পর্যন্ত কিছু ডিসাইড করে উঠতে পারেননি যে তিনি কেরালায় থাকবেন নাকি অন্য কোথাও যাবেন। নোয়া চান যে এএফসি খেলতে, কিন্তু নোয়াকে কি আবারও এফসি গোয়া, কারণ এএফসি খেলতে গেলে নোয়াকে হয় মোহনবাগানে আসতে হবে নয় এফসি গোয়া যেতে হবে। এএফসিতে এই দুটো টিমই যোগ্যতা অর্জন করেছে। তো মোহনবাগান নোয়ার প্রতি ইন্টারেস্টেড এমন কিছু শোনা যায়নি। আবার এফসি গোয়া নোয়াকে ফিরিয়ে নেবে এমন কিছু শোনা যাচ্ছে না। তো ফলত আমি জানি না নোয়া এই বিষয়ে আ তার এই ভাবনা চিন্তার সাথে কোথাও বাস্তবিকই কোনো কিছু ঘটছে কিনা। তবে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে একটা অফার ছিল নোয়ার প্রতি। নোয়াকে অফার করা হয়েছিল। বাট নোয়া একেবারে স্ট্রেইট কাট বলে দিয়েছে যে সে বাংলাদেশে যাবে না, ভারতেই থাকতে চায়। এবং সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের একটা প্রবাবিলিটি রয়েছে নোয়াকে পাওয়ার ক্ষেত্রে। কথাবার্তা তো চলছে। লেটস সি কি হয়। এখন অনেকেই বলছেন অনেক কথা। আমি জানি না। যেহেতু বলব যে যেহেতু এখনো সই-সাবুত হয়নি, তাই টিল দেন কিন্তু অপেক্ষা করতে হবে। ফাইনালাইজ হয়ে যায়নি, এটা বলব। একমাত্র যদি কিছু ফাইনালাইজ হয়ে থাকে সেটা বলব আ বিদেশিদের মধ্যে মিগুয়েল 90% হয়েছে। এটাও কিন্তু 100% বলা যায় না। 90% হয়েছে। ভারতীয়দের মধ্যে
বেশ কিছুটা কথাবার্তা এগিয়েছে, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা এগিয়েছে বিপিন সিং এর সঙ্গে। তো তাই বলবো যে একটু অপেক্ষা করুন, এত অধৈর্য হয়ে পড়বেন না যে এ ভুল ইনফরমেশন দিচ্ছে, ও ভুল ইনফরমেশন দিচ্ছে। আমি কিন্তু একটু কঠোর হয়েই বলবো যে অনেকেই অনেক কষ্ট করে এই ইনফরমেশন গুলো জোগাড় করে, হ্যাঁ? প্রত্যেকেই যারা স্পোর্টস রিলেটেড ভিডিও করছে প্রত্যেকের কথাই বলছি। আই এম উইথ দেম। তারা কিন্তু অনেক কষ্ট করেই এই ইনফরমেশন গুলো পায়। তো তাদেরকে একেবারে সটাং বলে দেওয়া ফেক নিউজ দিচ্ছেন কি ভুলভাল খবর দিচ্ছেন, এটা করবেন না প্লিজ। এটা করবেন না। কারণ এই ভিডিওগুলো দেখুন, সমালোচনা নিঃসন্দেহে করতে পারেন, গঠনমূলক সমালোচনা হোক, প্রশংসা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু এমন কিছু বলবেন না যাতে সে ডিসহার্টেড হয়ে যায়, সেই লোকটি বা সেই মানুষটি। আমিও ইনক্লুডিং মি অলসো। কারণ দেখুন, একটা ভালো কনটেন্ট তৈরি করতে গেলে না, বা এই খেলার খবর নিয়ে আলোচনা করতে গেলে বা খবর নিয়ে আলোচনা করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়। আপনারা হয়তো সেটা বুঝতে পারেন না। এতটা সহজ নয় যে ভিডিও তৈরি করে দেওয়া। সামনে দাঁড়িয়ে না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ২-৪টে লাইন বলতে প্যান্ট খুলে যাবে অনেকের। এটুকু বলতে পারি। অনেকের প্যান্ট খুলে যাবে যারা বড়, বড় কথা বলে। আপনারা অনেকেই কি ধরনের ভিডিও দেখেন আমরাও তো জানি কোন ভিডিও মিলিয়নস অফ ভিউ হয়। মহিলারা একটু কাপড় এদিক ওদিক করলেই সেই ভিডিও মিলিয়নস অফ ভিউ হয়ে যায়। অথচ আমাদের ভিডিওগুলো আমরা যারা এই ভালো কনটেন্ট দেওয়ার মানে অনবরত চেষ্টা করে যাচ্ছি, সেই ভিডিও ভিউ অতটা হয় না। বা সেখানে এসে নানান রকম কমেন্ট করে চলে যান আপনারা। এত সহজে কমেন্ট করে চলে যান। আমি সবাইকে নিয়েই বলছি কিন্তু, যে বা যারাই এই স্পোর্টস রিলেটেড বা অন্যান্য এই যারা অন্তত কিছু ভ্যালু দেওয়ার চেষ্টা করেন, ভাই একটু ভ্যালুটাকে বোঝার চেষ্টা করুন না। আপনি ভ্যালুকে ভ্যালু দিন, তাহলে আপনারও ভ্যালু থাকবে। আদারওয়াইজ আপনিও কিন্তু দুদিন পরে মাটিতে মিশে যাবেন। যাই হোক, অনেক হয়েছে। আজকে আর বেশি ঝাড়লাম না। আমি কিন্তু অনেক কিছু দেখছি, তাই ধৈর্যেরও বাঁধ ভাঙবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমার পরের ভিডিওগুলো। লাইভ অনেক করছি, সেগুলোও দেখুন। কমেন্ট করুন অতি অবশ্যই। আ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করবেন নাকি? তো থ্যাংক ইউ।